স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। এই তো কিছুদিন আগে একজন মা আমার সাথে দেখা করতে এসেছিলেন। সাথে ছিল তার 8 বছর বয়সের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে। কথা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ছেলেটি ভীষণ রকম অস্থির হয়ে উঠল। আমি বললাম, নিশ্চয়ই নতুন জায়গা, নতুন পরিবেশ, ওর অ্যাডজাস্ট করতে সময় লাগছে। তখন মা তার মোবাইলটা বাচ্চাটার হাতে দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা একদম শান্ত হয়ে গেল। এরপর আধ ঘন্টা আমরা আলাপ করেছি, কিন্তু বাচ্চাটি কোনো রকম বিরক্ত করেনি। আমি বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করতেই মা বলে উঠলেন, আপা, ছেলেটি মোবাইল ছাড়া থাকতেই চায় না। মোবাইল হাতে দিয়ে খাবার খাওয়াতে হয়, না হলে খেতেও চায় না। সেই সময়ে এই মাটিকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। আরেকদিন এক বাবা বলছিলেন, প্রযুক্তির যুগে মোবাইল তো এড়ানো যায় না, কিন্তু কতটুকু ব্যবহার নিরাপদ সেটাই বুঝতে পারছি না। এই প্রযুক্তির যুগে বাচ্চার স্ক্রিন টাইমটা কিভাবে ব্যালেন্স করা যায় সেটা যদি জানা যেত তবে খুব ভালো হতো। তাকেও খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। আর আমি দুটো মাত্র অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই উদ্বিগ্নতা অনেক অভিভাবকের। দর্শক, আসলে আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার এসব ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। কিন্তু যখন বিষয়টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, তখন প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মোবাইল কি তাদের বন্ধু, নাকি ধীরে ধীরে তাদের বাস্তব জগৎ থেকে সরিয়ে দিচ্ছে? আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, যোগাযোগ ও থেরাপিতে প্রযুক্তির ভূমিকা আসলে কতটা? আবার অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের ভাষা, আচরণ, মনোযোগ ও সামাজিক দক্ষতার উপর কী ধরনের প্রভাব ফেলছে? আর এই বাস্তবতায় আজকে আমাদের আলোচনার বিষয় স্ক্রিন টাইম, প্রযুক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ভারসাম্যের পথটা কোথায়? দর্শক, আজ আমরা তথ্যের ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব সমাধান। আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তাহমিনা সুলতানা, কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ, CRP সাভার। আরও উপস্থিত আছেন অকুপেশনাল থেরাপিস্ট লুসানা আফরিন, কনসালটেন্ট, অকুপেশনাল থেরাপি শিশু বিভাগ, CRP সাভার। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক, প্রথমে চলে যাচ্ছি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তাহমিনা সুলতানার কাছে। তাহমিনা আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি অনেক ভালো আছি। আর আপনি তো শুনলেনই আসলে আজকে আমাদের আলোচনার বিষয় যে স্ক্রিন টাইমটা কতটুকু ফ্রেন্ডলি আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা আমি জানতে চাই, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাষার বিকাশ ও যোগাযোগ দক্ষতা বিকাশে এবং সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন টাইম কী ধরনের প্রভাব ফেলে? ধন্যবাদ আপা। আমাদের ডিপার্টমেন্টে যখন প্রতিদিনই বাচ্চারা আসে, তাদের মধ্যে প্রায় 10 জনের মধ্যে আমি 5 থেকে 6 জন বাচ্চার প্যারেন্টসের কাছে শুনি যে হচ্ছে যে তাদের বাচ্চাদের বয়স অনুযায়ী যেই আপনার ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাওয়ার কথা, তাদের সমবয়সী বাচ্চাদের থেকে তারা সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে। সো আমাদের কাছে প্রথমে একটা বাচ্চা আসলে কিন্তু আমরা তার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, এবং এর মধ্যে আমি যদি প্রতিদিন গড়ে 10 জন বাচ্চার কথা বলি আপা, তার মধ্যে 5 থেকে 6 জনের অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে পাবেন তারা অতিরিক্ত স্ক্রিন টাইম, হয় সেটা মোবাইল দেখছে, টেলিভিশন দেখছে, কম্পিউটার দেখছে, এই হিস্ট্রিটা আমরা পাই। কিন্তু
এবং প্যারেন্টসদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি কতক্ষণ তারা দেখে, অনেক প্যারেন্টস তাদের সময়টা নির্ধারণ করেও বলতে পারে না। তাদের কথা থাকে যে আমি তো বাসায় একা থাকি কিংবা আমি জব করি, তাকে দেখার কেউ নেই। এই জন্য হচ্ছে যে আমরা তাদেরকে স্ক্রিনটা দিয়ে রাখলে তারা কিছুক্ষণ শান্ত থাকে, সেখানে ব্যস্ত থাকে, আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তো আমরা যখন এই ধরনের বাচ্চাদের আমরা অ্যাসেসমেন্ট করি, তখন দেখি যে তাদের বয়স অনুযায়ী যে কথা বোঝার দক্ষতা, কথা বলার দক্ষতার যেই ভোকাবুলারি লেভেলটা থাকার কথা, তার থেকে তারা অনেক পিছিয়ে আছে। পাশাপাশি অনেক বাচ্চা আছে যাদের হচ্ছে যে খাবার খাচ্ছে, কিন্তু আপা খাবার শুধু তারা গিলছে, যে খাবারটা তাদের চিবিয়ে খাওয়ার কথা সে খাবারটা পানি দিয়ে দিয়ে তারা গিলে ফেলছে। তারা যে একটা খাবার চিবিয়ে খেতে হয় এই জিনিসটাই তারা বুঝে না। একদম নরম করে তাদেরকে খাবার দিতে হচ্ছে, অথচ তার বয়স কিন্তু এখন শক্ত জাতীয় খাবার খাবে। অনেক সময় প্যারেন্টসরা বলে যে তার সমবয়সী কোনো বাচ্চা বাসায় আসলে কিংবা আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে তারা তাদের সাথে মিশছে না। তাদের কাছ থেকে যখন আমরা স্ক্রিন টাইমটা সরিয়ে নিই, তারা খুবই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করছে, খুব জিদ করছে, তারা নিজেকে অথবা অন্যকে হিট করা টেন্ডেন্সি দেখাচ্ছে, খুব হাইপার অ্যাক্টিভিটি শো করছে, এবং তাদেরকে নিয়ে কোথাও তাদের প্যারেন্টসরা বের হতেই চাচ্ছে না। অর্থাৎ বাচ্চাদের সাথে সাথে কিন্তু প্যারেন্টসরাও আস্তে আস্তে আপনার সামাজিক যে অনুষ্ঠানগুলোতে যাওয়ার কথা সেগুলো থেকে কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের হচ্ছে যে অনেক বাচ্চার প্যারেন্টসরা বলে তারা যে স্কুলে যাচ্ছে সেখানে কোনো কাজে তারা মনোযোগ দিচ্ছে না। প্যারেন্টসদের কথা থেকে এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারছি যে স্ক্রিন টাইমটাতে তারা কতটা ভয়াবহ আসক্ত, এবং এই স্ক্রিন টাইমটা তাদের ভাষাগত দক্ষতা, তাদের সামাজিক দক্ষতা, তাদের খাবার চিবাতে গিলতে যে সমস্যাটা, তারপর তাদের যে আচরণগত সমস্যা, সব কিছুতেই কিন্তু আপা স্ক্রিন টাইমটা খুব ভয়াবহ ইম্প্যাক্ট ফেলছে। এবং বিভিন্ন রিসার্চে বা গবেষণায় কিন্তু এটা উঠে আসছে, এবং প্যারেন্টসরা এটা নিয়ে কনসার্ন, বাট এটা নিয়ে যে আসলে তাদের করণীয় কি, এই ধরনের কোনো গাইডলাইন তাদের কাছে নেই। অনেক ধন্যবাদ আপা সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আবারও ফিরবো আপনার কাছে। লুসাহানা আফরিন, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ, আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় আসলে এটাই যে স্ক্রিন টাইমিংটা আমাদের স্পেশাল নিড বাচ্চাদের মনোযোগ, আচরণ এবং তাদের যে দৈনন্দিন জীবনযাপনের যে দক্ষতা, সেক্ষেত্রে আসলে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। স্ক্রিন টাইম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে টেলিভিশন দেখা, মোবাইল ফোন ব্যবহার করা, কিংবা কম্পিউটার ব্যবহার করা, ট্যাব, যে কোনো ধরনের প্রযুক্তি যেটা হচ্ছে তার হয়তো বাচ্চাটা তার লেজার মানে অবসর সময়ে ব্যবহার করার কথা, কিন্তু সে এটা তার হচ্ছে প্রতিনিয়ত ব্যবহার করছে দৈনন্দিন কাজের মতো। যদি আচরণের কথাই বলি, কোনো বাচ্চা যদি সারাদিন ফোনে বা স্ক্রিনে থাকে যে কোনো প্রকার, মারা যখন সরিয়ে নেয় তখন সে খুব রাগারাগি করছে যে কেন তাকে এটা দেওয়া হচ্ছে না। সে এই রাগটা তার প্রতিটা কাজের ক্ষেত্রে সে রাগ দেখাচ্ছে। সেকেন্ড, তার মনোযোগটা থাকছে শুধু এই স্ক্রিনের প্রতি, অন্য কোনো কাজে না। মনোযোগটা ওই দিকে থাকার কারণে সে অন্য কোনো কাজই করতে পারছে না, আরেকজনের সাথে যোগাযোগ করবে সেটা পারছে না, স্কুলে যাবে স্কুলের কার্যক্রমে সে মনোযোগ দিতে পারছে না, তার লেখাপড়া, তার কাজ কোনো কিছুতেই পারছে না। অ্যাডিক্টেড হওয়ার কিছু কারণ আছে, যেমন স্ক্রিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি আসে, কার্টুন আসে, গান আসে, যেটা তাকে আরও বেশি প্রভাবিত করে দেখার জন্য। তো অনেক ক্ষেত্রে এটা বাচ্চাকে আরও হাইপার অ্যাক্টিভিটি করে তোলে, যেটা তার ক্ষতিকারক। এবং এগুলোর কারণে সে তার যে দৈনন্দিন কাজগুলো আছে, তার খাওয়া, তার গোসল, তার টয়লেট, এই টাইমগুলোকে সে সময় দিতে পারছে না ঠিকমতো। যখন একটা বাচ্চা অতিরিক্ত স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, তখন দেখা যাবে খাওয়ার সময়ও সে স্ক্রিন দেখতে যাচ্ছে। ইভেন অনেক বাচ্চা আছে স্ক্রিন দেখতে দেখতে এমন হয়ে যায় যে তার যে টয়লেটে যাওয়া উচিত এই সময়ে, এই মুহূর্তে সে সেটাও ভুলে যায় এবং সেটা ঠিক সময় করে না। এটা আরও বেশি সমস্যা তৈরি করে তার জীবনে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে বলার জন্য। আবার ফিরবো আপনার কাছে। তাহমিনা সুলতানা, অনেক অভিভাবক বলে থাকেন আমার সন্তান তো ইউটিউব দেখে অনেক কিছু শিখছে, শেখা আর কার্যকর যোগাযোগের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চা ইউটিউবে কি দেখছে, কি শিখছে, সে যা শিখছে সেটা কি তার বয়স উপযোগী কিনা। আপনার বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, এখন আপনার বাচ্চা যা শিখছে সেটা তার বয়সের সাথে যদি না যায়, সে কিন্তু সেটা সঠিকভাবে কার্যকর ওয়েতে কিন্তু লার্ন করতে পারবে না। সে কিন্তু কন্টিনিউয়াস আপনার স্ক্রিন দেখে যাচ্ছে, সে এসে একটা দুইটা শব্দ বলছে এবং আমরা তাতেই খুব খুশি। আসলে আপা আপনার স্ক্রিন টাইমটার চেয়ে কন্টেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তার ভোকাবুলারিতে দেখবেন হচ্ছে আপনার অনেক ইংলিশ ওয়ার্ড আছে, কিন্তু তার ভোকাবুলারিতে তার বয়স অনুযায়ী এবং আমাদের কনটেক্সট অনুযায়ী কিন্তু বাংলা শব্দ ভাণ্ডার নেই।
তাহলে এটা কি আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে বা ভাষা বিকাশে কি আসলে কার্যকর ভূমিকা রাখছে? আমরা খুবই হ্যাপি আমার বাচ্চা 5টা 10টা ইংরেজি রাইমস বলছে, ইংরেজি শব্দ বলছে, কিন্তু তখন যখন আমরা তাকে এটার বাংলা অর্থ জিজ্ঞেস করি এবং সেটা সে যখন মিস করে যায়, সেখানেই কিন্তু বোঝা যায় আমার বাচ্চা শিখেছে, কিন্তু বয়স উপযোগী এবং তার যোগাযোগ বা ভোকাবুলারিতে ইনরিচ করার জন্য যে কার্যকর শব্দ বা তার যোগাযোগ দক্ষতা দরকার, সেখানে কিন্তু সে তার সমবয়সী বাচ্চাদের থেকে অনেক পিছিয়ে আছে। সো আমরা যখন আমাদের বাচ্চাদেরকে ইউটিউব দেখতে দিব, অবশ্যই আমাদের স্ক্রিন টাইমের চেয়ে আমার বাচ্চা কি কন্টেন্ট দেখছে সেটা তার ভোকাবুলারি ডেভেলপমেন্টে আসলেই কোনো ভূমিকা রাখবে কিনা, তার যোগাযোগে কোনো কার্যকর ভূমিকা রাখবে কিনা, এটা অবশ্যই কিন্তু নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। লুসান আফরিন, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কেন এত সহজেই স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে পড়ে? আমরা যদি চিন্তা করি আজ থেকে 20 বছর আগের কথা, আমি আমার কথাই বলছি, আমরা প্রথমে যৌথ ফ্যামিলিতে থাকি। তো যৌথ ফ্যামিলিতে থাকলে কি হয়, একটা বাচ্চা দাদার কাছ থেকে কিছু শিখে, দাদির কাছ থেকে কিছু শিখে, ফুপুর কাছ থেকে কিছু শিখে, চাচার কাছ থেকে শিখে। কিন্তু আস্তে আস্তে আমরা কি হয়ে যাচ্ছি, একক ফ্যামিলিতে পরিণত হয়েছি, যেখানে হয়তো বাবা মা ভাই বোন। তো বাবা যদি অফিসে যায়, মা বাসায় একা, মার কাজ করতে হয়, অনেক কাজ এখন। সেই কাজ করতে করতে ভাই হয়তো বা স্কুলে গেল, বোনটা কি করলো, একা একা বাসায় কি করবে, তখন সেই স্ক্রিনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। তো এইভাবে একটা কারণ হতে পারে। আরেকটা কারণ, মাও যদি চাকরি করে সেক্ষেত্রে হয়তো বা কাজের মানুষের কাছে দিয়ে যায়, তো আর কোনো উপায় নাই, হয়তো বাচ্চাটাকে একটু দিলে সে অথবা অন্য কাজে এঙ্গেজ হতে পারবে। তো নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য এবং কাজগুলোকে সহজ করার জন্য ইদানিং যুগে মায়েরা বা বাবারা এটা করে থাকে, একটু বাচ্চাকে স্ক্রিনটা দিয়ে থাকে, এটা একটা কারণ। আর বাচ্চারা বেশি আকৃষ্ট হয় স্ক্রিনে, কারণ অনেক বেশি সুন্দর জিনিস দেখা যায়, অনেক কালারফুল, অনেক রাইমস। তো এটাতে আকৃষ্ট হয়ে তারা স্ক্রিনের প্রতি অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। এটা আমি জাস্ট নর্মাল একটা বাচ্চার জন্য বললাম। যদি একটা স্পেশাল চাইল্ডের কথা বলি, বাইরে অন্যান্য বাচ্চারা তাকে হয়তো সঙ্গ দেয় না, সে মিশতে পারছে না, তখন তাকে কি হয়, বাধ্য হয়ে একটা প্যারেন্টসকে বাসায় রাখতে হয়, বাসায় তাহলে সেই স্ক্রিন। এবং ইদানিং যুগে দেখা যায় যে প্যারেন্টসরাও খুব বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। বাসায় গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য, হয়তো বা ফোনটা দেখছি, খাচ্ছি ফোন দেখছি। তো বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, যখন দেখছে আমার বাবা মা বা ভাই বোন স্ক্রিন দেখছে, তাহলে আমি কেন না। আরেকটা জিনিস হচ্ছে, যদি চিলড্রেন উইথ অটিজমের কথা বলি, তাহলে তারা হচ্ছে কি একটা কাজের প্রতি আকৃষ্ট থাকে, সেই কাজটাই বারবার করতে চায়। তো সে কি করে, আকৃষ্ট হয়ে যায় স্ক্রিনের প্রতি এবং ওই স্ক্রিনটাই বারবার দেখতে থাকে। কারণ আমরা জানি অটিজম বাচ্চারা একটা কাজ রিপিটেডলি করে এবং ওইটার প্রতি রেস্ট্রিক্টেড হয়ে যায়। পাশাপাশি এরকম কি কিছু যে ওখান থেকে তারা কোনো সেন্সরি ইনপুট পাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি সে চাচ্ছে যে আরো বেশি কিছু মিউজিক, কিছু ব্রাইটনেস, যেটা তাকে আরো ফ্যাসিনেটিং করছে কোনো হাইপার অ্যাক্টিভিটি শো করার জন্য, বা সে করছে অনেকগুলো দ্রুত, খুশি হয়ে নাচতেছে বা গান গাচ্ছে, সেই জিনিসটাই সে পাচ্ছে, সেটা তাকে আরো বেশি আকৃষ্ট করে তুলছে সেটা দেখার প্রতি। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। তাহমিনা সুলতানা, কোন কোন লক্ষণ দেখে অভিভাবকরা বুঝতে পারবেন যে তাদের শিশুরা স্ক্রিন টাইম যেটা কাটাচ্ছে এর ফলে ভাষার বিকাশ ব্যাহত হচ্ছে? উত্তরটা নেব একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দুহাতে বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দুহাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আলোচনা করছি স্ক্রিন টাইম, প্রযুক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ভারসাম্যের পথ কোথায়। দর্শক, আবারও ফিরছি আয়োজনে। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে আমাদের অভিভাবকরা কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন শিশুদের এই অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের ভাষার বিকাশকে ব্যাহত করছে? বাচ্চার বয়স 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু সে এখন পর্যন্ত কোনো অর্থবোধক শব্দ ব্যবহার করছে না। 3 বছর প্লাস,
কিন্তু প্রায় 50% মানুষ, অর্থাৎ তার যে অপরিচিত মানুষ, কারণ আমরা চিন্তা করি যে বেশ কিছু মানুষ তার পরিচিত থাকে এবং অপরিচিত মানুষের সাথে যখন সে কথা বলতে যায় তার মধ্যে দেখবেন অনেকেই তার হচ্ছে 50% কথাই বুঝতে পারছে না। তার কাছ থেকে যখনই স্ক্রিন টাইমটা সরিয়ে নিচ্ছে সে খুবই উত্তেজিত হয়ে যাচ্ছে, সে নিজেকে হিট করছে, সে অন্যকে হিট করছে, সে খুবই ট্যান্টাম করছে, তাকে স্ক্রিন টাইম ছাড়া খাওয়ানোই যাচ্ছে না। এবং স্ক্রিন টাইম ছাড়া যখন আপনি খাওয়াতে যাচ্ছেন তখন দেখবেন সে খাবার মুখে নিয়ে থাকছে, যে বয়সে ওর হচ্ছে আপনার শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কথা তাকে সব লিকুইড করে দেওয়া হচ্ছে, সে খাবারটাকে কিভাবে খেতে হয় সেই জিনিসটা সে বুঝছে না। যখন সে স্ক্রিন টাইম নিয়ে খেলছে কোনো কিছু নিয়ে, যতই তার নাম ধরে ডাকা হোক সে তার নামে রেসপন্স করছে না। যখন তার সাথে কেউ কথা বলার চেষ্টা করছে তখন হচ্ছে গিয়ে সে চোখে চোখ রাখছে না, সে তার মতন কাজ করে যাচ্ছে, সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। তার বাসায় কিংবা বাইরে কোথাও গেলে যদি তার সমবয়সী কোনো বাচ্চা থাকে, এই বয়সে বাচ্চারা কি করবে, আমার সমবয়সী কোনো বাচ্চা দেখলে তার সাথে খেলবে, সেটাই। তার সাথে ইন্টারাকশন করার চেষ্টা করবে, কিন্তু তার বদলে বাচ্চাটা হচ্ছে একা একা থাকতে পছন্দ করছে। সে অপরিচিত কোনো জায়গায় গেলে নিজেকে সরিয়ে নিয়ে আসছে, বারবার সে শুধু মোবাইল চাচ্ছে এবং মোবাইল দিলে সে খুব শান্ত হয়ে বসে থাকছে। সো এই ধরনের লক্ষণগুলো যখনই হচ্ছে যে একটা বাচ্চার মধ্যে দেখবে এবং প্যারেন্ট যদি নোটিস করে থাকে যে আসলেই তার স্ক্রিন টাইমটা মোর দেন 2 আওয়ার্স হয়ে যাচ্ছে এবং বয়সের তুলনায় অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তাকে কনসার্ন হতে হবে। কেননা এই জিনিসটা যত সময় যাবে, কারণ প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু সেটাই। ভোকাবুলারি বলেন, অ্যাটিটিউড বিহেভিয়ার বলেন, তার খাওয়া দাওয়া বলেন, সব কিছুতে কিন্তু একটা সময় থাকবে। সো এই সময় যখন পার হয়ে যাবে এবং বাচ্চার মধ্যে যখন অতিরিক্ত হচ্ছে কি সে বয়স অনুযায়ী পিছিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের থেরাপিতে যখন তারা আসে সেটা কিন্তু আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। চমৎকার করে বুঝিয়ে বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লুসানা আফরিন, একটু আগেই স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তাহমিনা সুলতানা বেশ কিছু কথা বলছিলেন যে স্ক্রিন টাইমের ফলে অনেক বাচ্চাই কিন্তু দেখা যাচ্ছে খাবার সময় তাদের মোবাইলটা লাগবেই। এই যে একটা অভ্যাস তার তৈরি হয়েছে, এই অভ্যাসটা পরিবর্তন করতে পরিবার কিভাবে এই অভ্যাসটা তারা পরিবর্তন করতে পারে? এটা খুব বেশি বেড়ে গেছে যে মোবাইল ছাড়া বাচ্চারা খায়ই না। নর্মাল বাচ্চাই দেখবেন, কোনো বাড়িতে যাবেন দেখবেন যে মোবাইল ছাড়া খাচ্ছেই না। তো এটা যেহেতু অভ্যাস এবং স্পেশাল বাচ্চারা একটা অভ্যাসের উপরে, সবাই আমরা আর কি অভ্যাসের উপর নির্ভরশীল হয়ে যায়, এইটাই করতে থাকি। তো এটা ছাড়ানো আসলেই টাফ, একদিনে সম্ভব না। একটা অভ্যাসকে 2 বছরের বাচ্চা অথবা 4 বছরের একটা বাচ্চাকে, 4 বছরের তার অভ্যাসটাকে আমরা হয়তো বা একদিনে ঠিক করতে পারবো না, আস্তে আস্তে করতে হবে। তো এটার জন্য কিছু করতে পারি। যখন সে খাওয়ার টাইম, তখন আমরা হয়তো বা পুরো ফ্যামিলির সবাই একসাথে বসে একটা টেবিলে বসে খাবো, এটা হতে পারে। এবং ওই টেবিলে বসে খাওয়ার সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে ওই স্ক্রিন জাতীয় যে কোনো জিনিস, সেটা টেলিভিশন হতে পারে, সেটা অফ করে দেবে। যদি মোবাইল ফোন হয় সেটা দূরে রাখবে, অনেক দূরে। এবং খাওয়ার নির্দিষ্ট কিছু টাইম হয়তো সেট করে দিতে পারে যে আধা ঘন্টা আগে আমরা স্ক্রিনগুলোকে সরাই ফেলবো এবং টেবিলটাকে এমন একটা জায়গায় সেট করবো যেখানে পরিবারের সবাই মিলে খাচ্ছে এবং ওই বাচ্চাটা দেখছে যে কি খাচ্ছি, কেন খাচ্ছি, এটার হয়তো বিবরণটা প্যারেন্টসরা দিতে পারে যে আমরা আজকে এটা খাচ্ছি, ও এটা খুব মজা, আজকে আমরা চিকেন খাচ্ছি, আজকে আমরা গাজর খাচ্ছি, সেটা কালারটা হয়তো বা বিবরণ করছি। তো এটার মাধ্যমে বাচ্চা কিছু শিখবে, তার মনোযোগটা খাওয়ার উপরে আসবে। এবং রিওয়ার্ডের ব্যবস্থা করতে পারি। রিওয়ার্ড বলতে হয়তো বা বাচ্চাটা যদি এটা মোবাইল ছাড়া হয়তো তার 15 মিনিট লাগে খেতে, সে প্রথম 1 সপ্তাহ হয়তো বা 1 মাস সে 5 মিনিট খেয়েছে মোবাইল ছাড়া, তারপরের দ্বিতীয় মাসে হয়তো বা 10 মিনিট মোবাইল ছাড়া খেয়েছে। তো এটার জন্য আমরা তাকে রিওয়ার্ডের ব্যবস্থা করতে পারি, হয়তো তার পছন্দের একটা খাবার, হয়তো কোনো স্টিকার, হয়তো তার জন্য একটা জোরে হাততালি, এরকম কিছু ছোট ছোট রিওয়ার্ড দিলে হয়তো বাচ্চাটা নেক্সট টাইমে আর স্ক্রিন ছাড়া খাবে আর কি। স্ক্রিন টাইমের বিকল্প হিসেবে আসলে ঘরে কি ধরনের কার্যক্রম করা যায় যাতে শিশুর বিকাশটা সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়? অনেক কিছুই করা যেতে পারে। সবাই মিলে একসাথে একটা খেলাধুলা অ্যারেঞ্জ করা, যেটাতে হয়তো বা বাচ্চাটা খুব মজা পাবে। কারণ সামনে থাকলে সেই বাচ্চাটা সেটা ব্যবহার করতে চাবে, সবাই চাবে। হয়তো বা বাবাই বললো একটু দেখি কি, তো কেউ দেখবে না, এরকম রুল সেট করা। কিংবা আমরা স্ক্রিনের মাধ্যমেই হয়তো বা কোনো কিছু সেট করা, একটা কিছু হচ্ছে স্ক্রিনের মধ্যে, একটা গেমস,
সেই গেমসটাই সবাই মিলে খেললাম। হয়তো বা কোনো একটা ইয়োগা হচ্ছে, ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা সেই ইয়োগাটা একসাথে করলাম, বা কোনো এক্সারসাইজ হচ্ছে আমরা চলো আজকে সবাই মিলে এই এক্সারসাইজটা করি। এতে করে বাচ্চাটা একটা এঙ্গেজ হবে একটা কাজে, প্লাস তার হেল্পও হবে ফিজিক্যাল, যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমে যাচ্ছে স্ক্রিনের, যদি যত বেশি আসক্ত হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবারই কমে যায়। তো এটা তার জন্য খারাপ, তার হেলথের জন্য খারাপ। তো সেই কাজগুলো ফুলফিল হবে। এই এখানে পরিবারের সকল সদস্যের একটা Involvement. অন্তর্ভুক্তি ব্যাপার আছে এবং সবাই মিলে এই কাজগুলো করলে ধীরে ধীরে শিশুর স্ক্রিনের প্রতি যে আসক্তি বলি বা সময় কাটানোর যে প্রবণতা সেটা কমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। তাহমিনা সুলতানা, ভাষা শেখাতে আসলে প্রযুক্তিকে আমরা ইতিবাচকভাবে কিভাবে ব্যবহার করতে পারি? যেমন আমাদের কিন্তু অনেক স্পেশাল নিড বাচ্চা আসে যাদের হচ্ছে আপনার ভার্বাল এক্সপ্রেশনটা খুবই কম, অর্থাৎ ভার্বাল যে আউটপুটটা, তারা যে কথা বলবে আপা, তাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে খুবই কম থাকে। এবং আমরাও আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে হয়তো বুঝে যাই যে এই বাচ্চারা আসলে নিজের যে মৌখিক ভাষাটা এটা ব্যবহার করে কথা বলার চান্সটা অনেকটাই কম। পাশাপাশি অনেক স্পেশাল নিড বাচ্চাকে আমরা পাই যে হয়তো বর্তমানে তার ভোকাবুলারি কম আছে, কিন্তু হচ্ছে আস্তে আস্তে তাকে হচ্ছে যে এটা বাড়ানো সম্ভব, কিন্তু যতদিন না বাড়ছে ততদিন আমরা তাদের কমিউনিকেশন পার্টনারদের জন্য কি করব। সেক্ষেত্রে আমরা বিকল্প কিন্তু আমরা ব্যবস্থা করি, যেটাকে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা বলি হচ্ছে AAC, অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন সিস্টেম। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কোনো সফটওয়্যার ট্যাবে ইনস্টল করে দেই, কম্পিউটারে ইনস্টল করে দেই, অথবা কমিউনিকেশন বোর্ডও ব্যবহার করি কিন্তু, কিংবা বই ব্যবহার করি। সো এই কমিউনিকেশন বোর্ড বা বই যখন আমরা বানাই তখন কিন্তু আমাদেরকে এই প্রযুক্তির ব্যবহারই করতে হয়। এক্ষেত্রে আমরা অনেক প্যারেন্টসকেই বলি, যেহেতু মোবাইল কিন্তু সবার হাতে হাতে এখন, অনেকের বাসায় হয়তো এখন কম্পিউটার রাখে না, ল্যাপটপ ইউজ করে, ট্যাব ইউজ করে, মোবাইল আছে। তো আমরা চেষ্টা করি যে সফটওয়্যার রিলেটেড, যেখানে প্যারেন্টসরা এডুকেটেড এবং যারা ইউজ করতে পারবে, আমরা তাদেরকে হচ্ছে সেখানে বলে দেই যে কোন সাইটগুলো। এখন কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভালো ভালো আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিন্তু সাইট পাওয়া যায়। অনেক সময় আমরা বলি কি, ট্যাবে আপনার এই সফটওয়্যারটা বা মোবাইলে দেওয়া আছে, এটাকে টিভিতে কানেক্ট করে দিল, ফ্যামিলি সবাই হচ্ছে সেটা লার্ন করলো, বাচ্চার সাথে বসে দেখলো। যে একটু আগে লুসান আপু বলছিলেন যে ফ্যামিলি ইনভলভমেন্টের কথা। সো কিছু কিছু ক্ষেত্রে অনেক প্যারেন্টস কিন্তু বলে যে আপা কোনোভাবেই আমার বাচ্চাকে তো স্ক্রিন থেকে সরিয়ে আনতে পারি না। আপনিও বলছিলেন যে বাচ্চা ট্যান্ট্রাম শো করে, চিৎকার চেঁচামেচি করে। সো এই ক্ষেত্রেও যে আমরা যদি প্রযুক্তিকে পজিটিভ ওয়েতে ব্যবহার করতে চাই, ভাষাগত উন্নয়নে বা তার সামাজিকতা বা প্যারেন্টস চাইল্ড ইন্টারাকশনও যদি আমরা ব্যবহার করতে চাই, এই স্ক্রিন টাইমটাকেও কিন্তু আমরা ফ্যামিলি টাইম বানাতে পারি, যেখানে ভোকাবুলারি ইনরিচে হেল্প করবে, সামাজিকতা বাড়বে। কার্টুন না দিয়ে আমরা এমন কিছু কন্টেন্ট ওখানে বাচ্চাকে দিতে পারি যেটা তার ভোকাবুলারি ইনরিচমেন্টে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। যে আমাদের অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, কথা বলে না, তাদের জন্য এই প্রযুক্তি কি ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করেছে বা এরকম কোনো সাপোর্ট সিস্টেম আছে কিনা যেটা দিয়ে ভাষার বিকাশটা সহায়ক হবে? সেক্ষেত্রে নির্দিষ্ট করে যদি আপনি কয়েকটা সাইটের কথা বলে দেন। আসলে ইউটিউবে যদি আপনি সার্চ করেন, বেসিক্যালি আসলে এটা প্যারেন্টসদেরকে না খুঁজে বের করতে হবে। বাংলা ছড়াগুলো দিবেন, যেমন আয়া চাঁদ মামা না দিয়ে আমাদের কিন্তু বেশিরভাগ প্যারেন্টসে টুইঙ্কেল টুইঙ্কেল দেয়, এবং আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা বা আপুরাও করে, আমরা নিজস্ব কিছু ছড়া তৈরি করে দিই, যেটা হচ্ছে যে প্যারেন্টসরা তাদের সাথে ব্যবহার করবে, যেটাতে হচ্ছে যে আমরা সিআরপিতেও কিন্তু এখন হচ্ছে যে আপনার এই প্রযুক্তি দিয়ে তাদেরকে দেখাই। এবং অনেক বাংলা সাইট আছে, আমরা প্যারেন্টসদেরকে সেফ জোনে থাকার জন্য বলি বাচ্চাকে বাংলা সাইটগুলো খুঁজে, যেখানে বাংলা ছড়া, বাংলা স্বরবর্ণ বা হচ্ছে বাংলাতে বাচ্চাকে শেখানো যায়। পাশাপাশি ইংলিশ শিখাবেন, ফোকাসটা আগে থাকবে হচ্ছে আপনার কনটেক্সট বেস। সেটাই, এটা হচ্ছে সবচেয়ে সেফ। এটাই সবচেয়ে সেফ। প্রযুক্তি অবশ্যই আমাদের কাজে লাগবে এবং যদি সেটা সঠিকভাবে ব্যবহার করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। লুসানা আফরিন, প্রযুক্তিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে কিভাবে এটাকে আসলে ভারসাম্যপূর্ণ এর ব্যবহারটা নিশ্চিত করা যায়, উত্তরটা নেব একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে।
দর্শক, আবারও ফিরছি আলোচনায়। রুসানা আফরিন, বিরতিতে যাবার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে প্রযুক্তিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে কিভাবে ভারসাম্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়। এটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা স্ক্রিনকে বা প্রযুক্তিকে বাদ দিতে পারছি না। তো এটা কিভাবে পজিটিভলি ব্যবহার করা যায়, এটা অনেক প্যারেন্টসরাই বলে থাকে। তো যেটা করতে পারি যে টিভিতে অথবা ফোনেই টাইমার সেট করতে পারি। এখন কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল থাকে, 1 ঘন্টার পরে এটা বন্ধ হয়ে যাবে, বা 2 ঘন্টা দেখলো বন্ধ হয়ে গেল। এটা আস্তে আস্তে করতে হবে, একদিনে না। আমি বারবার একই কথা বলছি, কারণ তারা একটা রুটিনে অভ্যস্ত হয়ে গেছে, সেটাকে সহজেই বাদ দেওয়া যায় না। আবার আমরা তার ডেইলি রুটিনটাকে ভিজুয়াল স্কেডিউলের মাধ্যমে ব্যবহার করতে পারি স্ক্রিনে। যেটা হচ্ছে এখন তার হয়তো ব্রাশিংয়ের সময়, এখন তার হচ্ছে মিল টাইম, এখন একটা বাচ্চা টয়লেটিং এর সময়, এখন সে খেলবে, এখন স্কুলে যাবে। তো এই যে একটার পর একটা যখন স্ক্রিনে আসবে, তখন সে ওই কাজটা করবে এবং প্যারেন্টসরাও যোগ হয়ে যাবে তার সাথে ওটা করতে। তো তাহলে দেখা যাবে যে তার স্ক্রিনটাকে পজিটিভলি ব্যবহার করা যাবে। কারণ আমরা জানি বাচ্চাগুলো যখন তার প্রয়োজনটা মেটাতে না পারে, সে খুব স্ট্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং এই কারণেই সে কিন্তু পরবর্তীতে খুব রাগান্বিত হয়। সে কিন্তু কোনো কারণ ছাড়া রাগান্বিত হয় না, আমরা সেটা বুঝতে পারছি না যে সে কেন রাগ করছে। আমরা মনে করছি সে তার প্রচুর রাগ, কিন্তু রাগটা কিন্তু কিছু কারণে, যেটা আমরা বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। তাহমিনা সুলতানা, আপনাকে তো প্রত্যেক দিনই বিভিন্ন সমস্যা নিয়ে আসা শিশুদেরকে সেবা দিতে হয়, তার মধ্যে নিশ্চয়ই এই স্ক্রিন টাইম রিলেটেড সমস্যা নিয়ে আসা শিশুদেরকেও আপনি সাপোর্ট দেন। সেক্ষেত্রে অভিভাবকরা আসলে কি কি সমস্যা নিয়ে আসে, বা এমন কোনো অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা আপনাকে আসলে এখনও খুব অবাক করে দেয়, এরকম একটা অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। আমার অভিজ্ঞতায় খুব বেশি আমাকে আসলে অ্যাস্টনিস্ট করেছিল, বা এটা যে আসলে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে, এরকম একটা ঘটনা যদি বলি। একজন প্যারেন্টস এসেছে, উনি বলছেন যে আমার বাচ্চার সব ডেভেলপমেন্ট, অর্থাৎ তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট নর্মাল, সে কগনিটিভলি খুবই সাউন্ড, সে স্কুলের পড়াশোনায় খুবই ভালো করছে, সবার সাথে মিশছে, অর্থাৎ তার বয়স অনুযায়ী তার কোনো সমস্যা নেই। সেটা সামাজিকতা, তার ভোকাবুলারি অনেক ভালো, সে খুব বুদ্ধিমতী, স্কুলেও তার রেজাল্ট খুব ভালো। কিন্তু সে কোনো খাবার দিলে সে চিবিয়ে খায় না, সে হচ্ছে কোনো খাবার তাকে দিলে সে গিলে ফেলে, এবং সে লিকুইড জাতীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার গিলতে পারে না। তো যখন আমরা তাকে জিজ্ঞেস করেছি যে তার ঝাল খেতে সমস্যা হয় কিনা, ঠান্ডা গরমে কোনো সমস্যা, যদি তার সেন্সরি রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে, বললো যে না, তার এই ধরনের কোনো প্রবলেম নেই, শুধুমাত্র তাকে খাবারটা লিকুইড করে দিতে হয়। আমরা তার বিভিন্ন হিস্ট্রি নেওয়ার চেষ্টা করলাম, সেখানে অন্য কোনো হিস্ট্রি নেই। কিন্তু হঠাৎ করে তার প্যারেন্টস বলছে যে আমার বাচ্চাটা আসলে যখন ছোটবেলা থেকে খাওয়া শুরু করেছে সলিড, তখন থেকে কিন্তু আমরা তাকে মোবাইল দিয়ে খাওয়াতাম। এবং যেহেতু সে 6 মাস বয়সে, কিন্তু আমরা সবাই জানি প্রথমে একটু খাবারগুলো লিকুইড হয়, আস্তে আস্তে কিন্তু খাবারগুলো হচ্ছে একটু থিকনেস চেঞ্জ হয়। তো বাচ্চাকে যখন থিকনেস চেঞ্জ করে দিত, সে খেতে চাইতো না। তো তাদের সময় বাঁচানোর জন্য, বাচ্চা যাতে ফুডটা ইনটেক করে, এজন্য তখন পর্যন্ত তারা লিকুইড দিয়ে শুরু করেছে। এবং সেই লিকুইডটা কখনোই চেঞ্জ না হয়ে, সে তখন আমার কাছে যখন সে ক্লাস 3-তে পড়ে, তখনও কিন্তু সে লিকুইডই খাচ্ছে। এবং সে স্টিল নাও তার খাবারের সময় সে স্ক্রিন টাইম ছাড়া সে খেতে চায় না। স্ক্রিন টাইম দিলে সে হচ্ছে যে লিকুইড যে কোনো খাবার ইনটেক করে, এবং এখন পর্যন্ত তাকে কোনো সলিড দিলে সে কিন্তু সেটা খাচ্ছে না। আমি বলবো যে এটাও কিন্তু একটা আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা আমার জন্য, যে আমরা সবসময় আসলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্টারাকশন, প্যারেন্টাল ইন্টারাকশনটাকে খুব বেশি ফোকাস করেছিলাম, এবং এটা প্রমাণিত। ধীরে ধীরে কিন্তু এখন এটাও আপনার বিভিন্ন রিসার্চে পাওয়া গিয়েছে যে স্ক্রিন টাইমের সাথে কিন্তু একজন মানুষের ইটিং, ড্রিঙ্কিং বা ফুডিং যে হ্যাবিট বা সোয়ালিং রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আপনার অ্যারাইজ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। রুসানা আফরিন, আপনি যদি এরকমভাবে বলেন, আপনাকেও তো নানা ইস্যু নিয়ে অনেক শিশুকে সেবা দিতে হয়, তাই না? স্ক্রিন টাইমিং রিলেটেড প্রবলেম নিয়ে নিশ্চয়ই আপনার কাছেও অনেকেই আসেন পরামর্শ নিতে। তো এরকম কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে, যেটা আপনার কাছে খুব অবাক লেগেছে। অনেক আগে একটা বাচ্চা এসেছিল, বাচ্চাটার বয়স ছিল 3 বছর। 3 বছরের একটা বাচ্চা কি করার কথা, নিশ্চয়ই সে সরাই ABCD বা কোনো শব্দ লিখতে পারবে না। তো সেই বাচ্চাটা কি করেছে, আমাকে ডিসকভারি লিখে দিয়েছে। তো আমি বললাম যে এইটুকু বাচ্চা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি এবং যতগুলো চ্যানেলের নাম আছে সবগুলোর নাম সে বাংলা ইংলিশ দুটোই লিখতে পেরেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তার মাকে এটা কিভাবে শিখলো। বললো ওর বাবা যখন বাসায় আসে, বাবার সাথে খুব বেশি সময় কাটায়, তখন বাবা নিউজ দেখে, এবং নিউজে যে বিজনেস আওয়ার বা যা যা লেখা দেখে সেই লেখাগুলো ও লিখতে পারে, ওই সেই ওয়ার্ডগুলো সে ক্যাচ করে, এবং সেই অনুযায়ী সে পরবর্তীতে
ওগুলো লিখে এবং সেগুলো সে বলতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে পজিটিভলি যদি এটাকে নিয়ে তাকে সেই লেখাগুলো শেখানো বা সেই ভাষাগুলো শেখানো যেতে পারে, তাহলে একটা ভালো কিছু মানে ইতিবাচক আসবে। দিকটাও আমরা জানলাম। হ্যাঁ। জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা খুব চমৎকার একটা বিষয় জানলাম যে ইতিবাচকভাবেও যে আসলে প্রযুক্তি সহায়তা করে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। দর্শক, মূল কথা হচ্ছে সঠিকভাবে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করতে পারি তবে কিন্তু সেটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে বিশাল একটা সহায়তা প্রদান করতে পারে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রান্তে এসে আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। প্রথমেই চলে যাব আমি তাহমিনা সুলতান আপনার কাছে। আপনার প্রফেশনের জায়গা থেকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যাদের আছে সেই সকল অভিভাবকদের কি পরামর্শ দিবেন? আমি আসলে পরিবারের প্রতি একটাই অনুরোধ করব যে যেই পরিবারে ছোট বাচ্চা আছে সেই প্রত্যেকটা পরিবারে হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব বাচ্চার সাথে যতটা সম্ভব সময় ব্যয় করা যায়। তাদের সাথে যখন আমরা সময় ব্যয় করব অবশ্যই হচ্ছে আমরা চেষ্টা করব আমরা নিজেরাও যেন স্ক্রিন টাইম থেকে দূরে থাকি। কোনো বাচ্চা যদি অতিরিক্ত স্ক্রিন টাইমে আপনার আসক্ত হয়ে যায়, এটা তো একদিনই চেঞ্জ করা যাবে না। ধীরে ধীরে আমরা সেটাকে হচ্ছে গিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটি, যেমন বাচ্চার সাথে আমরা গল্প করতে পারি, বাচ্চাকে গল্পের বই পড়ে শোনাতে পারি, তার সাথে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল রিলেটেড যেই গেমসগুলো আছে সেই গেমসগুলো খেলতে পারি। এবং কখনো যদি প্রয়োজন হয় যে আমার বাচ্চাকে স্ক্রিন দিয়ে শেখালে বাচ্চা খুব ভালো শিখে, তাহলে কখনোই সেটা যেন 1 ঘন্টার বেশি না হয়। বাচ্চাকে নিয়ে আমরা বেড়াতে যাব বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়, পার্কে, এবং অবশ্যই বাচ্চার সাথে কোয়ালিটিফুল সময় ব্যবহার করার চেষ্টা করব। নিজেকে প্রযুক্তি থেকে যতটা সম্ভব স্ক্রিন টাইম থেকে দূরে রাখা যায় এবং বাচ্চাকেও রাখা যায়। অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে বলেছেন। লুসানা আফরিন, আপনার কাছেও পরামর্শ চাই যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি আপনার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের প্রতি কি পরামর্শ রাখবেন বা কি মেসেজ আপনি তাদেরকে দিতে চান? আমরা অবশ্যই যে সময়টা দিব কোয়ালিটিফুল হতে হবে স্ক্রিন থেকে সরাতে চাইলে। আর স্ক্রিন যদি কোনো বাচ্চা দেখে তাহলে সেটা যেন কোনো লার্নিং কন্টেন্ট হয়, সেটা যেন থেকে ভালো কিছু শিখতে পারে এবং তার কাজে লাগতে পারে, সেটা আমরা চেষ্টা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো বাচ্চা স্ক্রিনে থাকে তাহলে দেখব তার অবস্থানটা কীরকম, সে কতক্ষণ দেখছে, তার পাশাপাশি তার যেন সেটা শারীরিক কোনো ক্ষতি না করে সেটা আমরা দেখব। যেমন চোখ হতে পারে, চোখের ক্ষতি করতে পারে, যেমন হতে পারে তার শরীরের অবস্থানের ক্ষতি করতে পারে, হাতের অনেক সময় ক্ষতি হয়ে যায়, সেগুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন। আবারও ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যে এবং সঠিক সীমার মধ্যে ব্যবহার করতে পারলেই প্রযুক্তি হতে পারে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশের একটি কার্যকর সহায়ক। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের স্পর্শ, পরিবারের সময় চোখে চোখ রেখে কথা বলা, খেলাধুলা, বাস্তব অভিজ্ঞতা এবং ভালোবাসায় ভরা একটি সম্পর্ক। কোনো স্ক্রিনই এই মানবিক সংযোগের বিকল্প হতে পারে না। আমাদের প্রত্যেকের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই একটি শিশুর ভবিষ্যৎকে আরও সুন্দর, আরও সম্ভাবনাময় করে তুলতে পারে। আজকের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আমাদের সম্মানিত 2 বিশেষজ্ঞকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, 2 হাত বাড়িয়ে দাও,